হালিশহর জেঠিয়া উৎসবে উৎসব কমিটির পরিচালনায় একসাথে মহিলা পুরুষদের রন্ধন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অফ হোটেল ম্যানেজমেন্টের কর্ণধার কমল দত্তর নেতৃত্বে এই মেলা উৎসবের অন্যতম উদ্যোগী মিলন ঘোষের সহযোগিতায় যে আজকের রন্ধন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেলা প্রাঙ্গণে, দুপুর থেকে শুরু হয়েছে, এখন বিকেল 5টা বাজতে চললো, শেষ হলো এই রন্ধন প্রতিযোগিতা। আপনারা কলকাতা থেকে এসেছেন, তাদের প্রত্যেকের রান্না করা যে খাবার দাবার আপনারা টেস্ট করেছেন এবং সেই বিষয়ে কি বলবেন? এখানে এসে খুবই ভালো লাগলো। প্রচুর উৎসাহ উদ্দীপনার মধ্যে সব পার্টিসিপেন্টরা ছিলেন, রেসিডেন্টরাও ছিল এবং পার্টিসিপেশনটা অত্যন্ত স্পন্টেনিয়াস ছিল এবং প্রত্যেকেই তাদের নিজস্ব স্কিল দেখানোর চেষ্টা করেছে। অনেক বয়স্ক মহিলা আমি দেখে সত্যি অবাক হয়ে গেছি। মানে প্রতিযোগীদের মধ্যে কয়েকজন ছিলেন যাদের বয়স ইভেন 65 and they are so enthusiastic and it is really great। এবং কিছু কিছু ইয়ং ছেলেমেয়ের মধ্যেও দেখলাম প্রচণ্ড রকমভাবে এনথুসিয়াস্টিক এবং পার্টিসিপেশন ভেরি কোয়ালিটি পার্টিসিপেশন। অ্যাকচুয়ালি এই ধরনের সামার ভেরিয়া এই ধরনের কোয়ালিটি পারফরমেন্স আমরা এক্সপেক্ট করিনি এবং এটাকে আরো এনকারেজ করা উচিত। জেঠিয়া থানার আপনার আয়োজনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আয়োজনে মার্ক মুখার্জি যে সাইবার ক্রাইমের উপর কোন হোটেল সেমিনার হওয়ার কথা ছিল এবং কুইজ কন্টেস্ট হওয়ার কথা ছিল, তা খুব অল্প সময়ের মধ্যে শুরু হচ্ছে। আমাদের মধ্যে রাশিয়া, ইউএসএ, যারা অতিথিরা রয়েছেন পোল্যান্ড এবং জার্মানি, জেঠিয়া থানা কর্তৃপক্ষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জেঠিয়া উৎসব কমিটির পক্ষ থেকে আমরা প্রথমেই মঞ্চে বলছি, আজকে মানে আমাদের ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক সনদদের অনুপ্রেরণায় জেঠিয়া উৎসব কমিটির ব্যবস্থাপনায় আজ আদি নালন্দা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের কর্ণধার কমল দত্তর নেতৃত্বে এই মেলা উৎসবের অন্যতম উদ্যোগী মিলন ঘোষের সহযোগিতায় যে আজকের রন্ধন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেলা প্রাঙ্গণে, দুপুর থেকে শুরু হয়েছে, এখন বিকেল 5টা বাজতে চললো, শেষ হলো এই রন্ধন প্রতিযোগিতা। আপনারা কলকাতা থেকে এসেছেন, তাদের প্রত্যেকের রান্না করা যে খাবার দাবার আপনারা টেস্ট করেছেন এবং সেই বিষয়ে কি বলবেন? এখানে এসে খুবই ভালো লাগলো। প্রচুর উৎসাহ উদ্দীপনার মধ্যে সব পার্টিসিপেন্টরা ছিলেন, রেসিডেন্টরাও ছিল এবং পার্টিসিপেশনটা অত্যন্ত স্পন্টেনিয়াস ছিল এবং প্রত্যেকেই তাদের নিজস্ব স্কিল দেখানোর চেষ্টা করেছে। অনেক বয়স্ক মহিলা আমি দেখে সত্যি অবাক হয়ে গেছি। মানে প্রতিযোগীদের মধ্যে কয়েকজন ছিলেন যাদের বয়স ইভেন 65 and they are so enthusiastic and it is really great। এবং কিছু কিছু ইয়ং ছেলেমেয়ের মধ্যেও দেখলাম প্রচণ্ড রকমভাবে এনথুসিয়াস্টিক এবং পার্টিসিপেশন ভেরি কোয়ালিটি পার্টিসিপেশন। অ্যাকচুয়ালি এই ধরনের সামার ভেরিয়া এই ধরনের কোয়ালিটি পারফরমেন্স আমরা এক্সপেক্ট করিনি এবং এটাকে আরো এনকারেজ করা উচিত। জেঠিয়া থানার আপনার আয়োজনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আয়োজনে মার্ক মুখার্জি যে সাইবার ক্রাইমের উপর কোন হোটেল সেমিনার হওয়ার কথা ছিল এবং কুইজ কন্টেস্ট হওয়ার কথা ছিল, তা খুব অল্প সময়ের মধ্যে শুরু হচ্ছে। আমাদের মধ্যে রাশিয়া, ইউএসএ, যারা অতিথিরা রয়েছেন পোল্যান্ড এবং জার্মানি, জেঠিয়া থানা কর্তৃপক্ষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জেঠিয়া উৎসব কমিটির পক্ষ থেকে আমরা প্রথমেই মঞ্চে তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেঠিয়া পঞ্চায়েতের প্রধান উজ্জ্বল পাইন, আমরা তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নালন্দা হোটেল ম্যানেজমেন্টের প্রিন্সিপাল মাননীয় শ্রী কমল দত্ত মহাশয়, মাননীয় শ্রী কমল
2024 সালের কৃতি উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড পাস করেছ। সমৃদ্ধ দাস, প্রয়াস কুমার সরকার, নীলাদ্রি কুমার মজুমদার এবং সিবিএসই 10+2 12 স্ট্যান্ডার্ড যারা রয়েছে অন্যতম সদস্য মাননীয় জিতু মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি যেটা গ্রাম পঞ্চায়েতের অন্যতম পঞ্চায়েত সদস্য গঙ্গা পোদ্দার, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাননীয় জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের কর্মদক্ষ সোমা ঘোষ, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পঞ্চায়েত সদস্য সুস্মিতা প্রামাণিককে বলছি মঞ্চে আসার জন্য। ধন্যবাদ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ কার্হে আমার ডুবাও চোখের জলে। 2024 সালে বিভিন্ন বোর্ডের কৃতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন। যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে সংবর্ধিত হবে তাদের বলবো তোমরা আমাদের অনুষ্ঠান মঞ্চ প্রাঙ্গণের সামনে এসে আসন গ্রহণ করো। প্রথমে জেঠিয়া পুলিশ স্টেশনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আজকের অনুষ্ঠান সূচির প্রথমেই রয়েছে জেঠিয়া পুলিশ স্টেশনের পরিচালনায় অ্যাওয়ারনেস ক্যাম্প, অর্থাৎ সাইবার ক্রাইমের উপর আমাদের দৈনন্দিন জীবনের যে অর্জিত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা লব্ধ কিছু প্রশ্নোত্তর পরিচালনা জেঠিয়া পুলিশ স্টেশন। ঠিক তারপরেই আমরা চলে যাব বিগত বছরের ন্যায় এবছরেও বিভিন্ন বোর্ডের কৃতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন। স্ট্যান্ডার্ড পাস করেছ। সমৃদ্ধ দাস, প্রয়াস কুমার সরকার, নীলাদ্রি কুমার মজুমদার এবং সিবিএসই 10+2 12 স্ট্যান্ডার্ড যারা রয়েছে অন্যতম সদস্য মাননীয় জিতু মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি যেটা গ্রাম পঞ্চায়েতের অন্যতম পঞ্চায়েত সদস্য গঙ্গা পোদ্দার, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাননীয় জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের কর্মদক্ষ সোমা ঘোষ, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পঞ্চায়েত সদস্য সুস্মিতা প্রামাণিককে বলছি মঞ্চে আসার জন্য। ধন্যবাদ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ কার্হে আমার ডুবাও চোখের জলে। 2024 সালে বিভিন্ন বোর্ডের কৃতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন। যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে সংবর্ধিত হবে তাদের বলবো তোমরা আমাদের অনুষ্ঠান মঞ্চ প্রাঙ্গণের সামনে এসে আসন গ্রহণ করো। প্রথমে জেঠিয়া পুলিশ স্টেশনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আজকের অনুষ্ঠান সূচির প্রথমেই রয়েছে জেঠিয়া পুলিশ স্টেশনের পরিচালনায় অ্যাওয়ারনেস ক্যাম্প, অর্থাৎ সাইবার ক্রাইমের উপর আমাদের দৈনন্দিন জীবনের যে অর্জিত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা লব্ধ কিছু প্রশ্নোত্তর পরিচালনা জেঠিয়া পুলিশ স্টেশন। ঠিক তারপরেই আমরা চলে যাব বিগত বছরের ন্যায় এবছরেও বিভিন্ন বোর্ডের কৃতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন। না আধার কার্ডের কিছু আপনার নাম্বার দেবে, না ছবি পাঠাতে হবে। এখন ছবি পাঠাতেও বলছে, ছবি পাঠানোর দরকার নেই। আপনার এটিএমের পিন নাম্বারটাও বলতে যাবেন না, নাম্বারটাও বলা দরকার নেই। পেন কার্ডের ডিটেলসও চাই, সেসব হচ্ছে কেওয়াইসি ডিটেলসের একটা কাজ। কোনোদিন এইসবগুলো আপনারা মনে রাখবেন যে দিতে যাবেন না। আপনাদের যদি কোনো ফোন আসে এরকম, আপনি গিয়ে ব্যাংকে যোগাযোগ করুন না যে কালকে এরকম আপনাদের ব্যাংক থেকে ফোন এসছে, ওটা তথ্যটা দেখে নেন ওটা সত্যি না মিথ্যে, ঠিক আছে? এবার আমরা একটা দ্বিতীয় ভিডিও একটা দেখব। अरे बेटा आराम से। हाँ आप कुछ कह रहे थे। मैं कह रहा हूँ सर इस इन्वेस्टमेंट स्कीम में ना जो 45% तक बना रहे हैं सर, 35% की गारंटी तो मैं आपको लिख के दे रहा हूँ। आपने जो हमारे चार्ज से डाउनलोड किया था एक बार खोल के देखिए सर। ये तो ठीक ही है सर आज आप 1 लाख इन्वेस्ट करेंगे ना तो रिटायरमेंट तक 35 लाख मिलेंगे।
ऐसा मैं आपको सोच समझ के कल बताता हूँ, ठीक है? अरे सर, कल तो ये लास्ट डे इन्वेस्टमेंट की थी, आप ऐप तो खोल के देखिए। हाँ बेटा, एक सेकंड। हाँ, दिखा रहा है इन्वेस्टमेंट क्लोजर ऐप पे, देखिए। हाँ तो अब चलिए काम करता हूँ सर, इसमें एक स्पेशल पेज बना के इन्वेस्टमेंट रीओपन करने की कोशिश करवाता हूँ। तब तक आप एक काम करिए सर, मुझे आप अपनी नेट बैंकिंग की डिटेल्स भेज दीजिए। नेट बैंकिंग की डिटेल्स आपको क्यों भेजूँ? अच्छा सर, तो मैं आपको एक लिंक भेजता हूँ, आप अपने नेट बैंकिंग की डिटेल्स को दीजिए सर। हाँ हाँ, ये तो स्क्रीन शेयर करने को कह रहे हैं। अरे सर, वो तो इसमें ना, ताकि मैं भी साथ साथ आपकी डिटेल्स चेक कर सकूँ। कुछ गलती हो गई तो फिर वापस से ऑफर चल जाएगा। बताइए क्या करूँ? ना करूँ? नहीं, ओके करिए हो गया? डन सर, हो गया सर, कांग्रेचुलेशंस। आप भाभी जी के साथ एंजॉय करिए और इंतजार करिए जब ये पैसे आपको आएंगे। मैं थोड़ी देर में आपको रिसीव भेज पाऊंगा। ओके, थैंक यू। ओके सर। अच्छा सुनो, ये देख, मैंने अपने वीडियो सेलेक्ट किया, समझ गया ना? क्या हुआ? जज्बातों में ना बहे, हमेशा सतर्क रहें, क्योंकि ये आपके साथ भी हो सकता है। से দেখেছেন ভিডিওটা? কত টাকা নিল, অ্যামাউন্ট কত গেছে, বুঝা গেছে কি কিছু? কত? 25 লাখ, 25 লক্ষ টাকা মাত্র একটা ক্লিনিকে চলে গেছে। অচেনা নাম্বার দিয়ে ফোন আসছে, আমি জানি না, চিনি না। উনি যা বলে গেলেন, আমি ওনার কথায় সব শুনতে গেলাম, ওরকম কাজ করতে চলে গেছে। এটা কি ঠিক হলো? অচেনা নম্বরে প্রথম কথা হচ্ছে আমি বিশ্বাস করব না। আচ্ছা, একটা কথা বলুন, আমাদের কোনো বন্ধুই আমাদের কোনো এটিএম কার্ডের, যদি এটিএম কার্ড আছে, এখন মোটামুটি সবাই ব্যবহার করছে, পিন নাম্বার কেউ যদি কেউ চায়, আমাদের যে পাসওয়ার্ড যেটা আছে 4 ডিজিটের, সেটা কি আমরা বন্ধুদেরকেও দিই না তো? তাহলে আর অচেনা লোক ফোন করছে, আমাদেরকে ফোন করছে, আমরা কি করছি, সেই তাদেরকে এই নাম্বারটা বলে দিচ্ছি। এরকম যদি ভুলও হয়, প্রথম যেটা স্টেপ হচ্ছে, একদম প্রথম স্টেপ লিখে রাখতে হবে, লিখে রাখেন, মনে রাখলে খুব ভালো। 1930, এটা হচ্ছে সাইবার হেল্পলাইন নাম্বার। 1930, এটা হচ্ছে সাইবার হেল্পলাইন নাম্বার। এটা সবসময় মনে রাখবেন। কিছু সমস্যা হলে এটাতে অবশ্যই ফোন করবেন, টাকা রিলেটেড যদি কোনো ফ্রড হয়। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি থার্ড ভিডিওতে। हेलो सर, इज दिस मिस्टर दिलोक कृष्ण? हाँ बोल रहा हूँ। क्या आपकी बेटे का नाम राहुल है? हाँ, तुम क्या हो? सर, मैं ब्लेस्कर हॉस्पिटल से बोल रहा हूँ। राहुल को इमरजेंसी वार्ड में लाया गया है, एक्सीडेंट केस। रोड एक्सीडेंट सर, डॉक्टर्स देख रहे हैं, मेडिकल है, इसीलिए उनको सीधा ओटी में ले गए। लेकिन कहाँ है वो? सर, ब्लेस्कर हॉस्पिटल, पर उसका ट्रीटमेंट अभी शुरू करना पड़ेगा सर। अरे तो आप शुरू कीजिए ना प्लीज, मैं आ तो रहा हूँ। देर हो जाएगी सर, 15 मिनट में ऑपरेशन करना पड़ेगा, वरना रिस्क बढ़ जाएगा। मैंने रिक्वेस्ट करके ओटी ब्लॉक किया है दूसरे केसेस से, आपको पेमेंट लिंक भेज दिया है, बस वो लिंक पर क्लिक करके 30,000 अभी डिपॉजिट कर दो और फिर आप जल्दी आ जाओ। मेरा नाम अमित है और मैं आपको फ्रंट डेस्क पर देख रहा हूँ। हाँ, कर दिया मैंने पेमेंट, बस मैं निकल रहा। चलो ठीक है ना?
में न हुई तो जज्बातों में ना बहे, हमेशा सतर्क रहें, क्योंकि ये आपके साथ भी हो सकता है। এই ভিডিওতে কত টাকা দেওয়া যাবে? 13 লাখ একবারে চলে গেছে। কি একটা ফোন আসলো, বলেছে যে আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখনই আইসিইউতে ভর্তি, অপারেশন করাতে হবে, তাই তো? একটা কি ভুল করলেন উনি, ও সঙ্গে সঙ্গে যে বলেছে টাকা পাঠিয়ে দিয়েছে বা কোনো একটা ওইখানে ফর্ম ফিল আপ করে দিল, ঠিক আছে? তারপরে উনি কি করেছে, নিজের ছেলেকে ফোন করেছে, বাড়ির লোককে ফোন করেছে যে ও আছে কি না, সেফ আছে, কোথায় আছে, ও করে ফোন করেছে। এরকম ঠিক একটা ঘটনা আমাদেরই থানা, জটিয়া থানা, বেশ কিছুদিনের আগে এই জন্য মা বাবা এসছে, আমাদেরকে এসে বললেন যে আমাদের একটা নাম্বারে ফোন এসছে, আমার বলে একটা নাম্বারে ফোন এসছে, একটা নাম্বার থেকে সে বলছে যে আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়েছে, আমার থেকে 10 লাখ টাকা ডিমান্ড করছে। উনি কিন্তু বুদ্ধিমান লোক ছিল, উনি কি করলেন, প্রথমে নিজের ছেলেকে ফোন করেছে যে বাবা তুমি কোথায় আছো। হ্যাঁ, ও বলেছে যে হ্যাঁ, জিজ্ঞাসা করেছে সেফ আছো কি না, বলে আমি সেফ আছি, এখানে যেখানে ট্রেনিং আছে সেখানে আছি আমি। উনি কিন্তু সঙ্গে সঙ্গে একটা বুদ্ধিমানের কাজ করে সঙ্গে সঙ্গে থানায় এসছে। আমরা একটাই বক্তব্য, যদি এরকম যদি ফোন আসছে আপনারা ভয় পাচ্ছেন, জেঠিয়া থানাতে আসুন, আমরা আছি, 24 ঘন্টা আছে। আপনি মনে করবেন না যে রাত হয়ে গেছে, কি হয়ে গেছে, একদম মনে করবেন না। ফোন করলে ফোন করবেন, যদি আপনাদের না থানাতে গিয়ে কথা বলবো, অবশ্যই থানাতে এসে কথা বলবেন যে এরকম একটা ফোন এসছে আমাদেরকে, এরকম যে কোনো বিষয় হতে পারে, এটা অ্যাক্সিডেন্ট হলো, আমি একটা উদাহরণ দিলাম, কিডন্যাপিং, অনেক কিছুই হতে পারে। ডাউট হলে একদম জেঠিয়া থানাতে আসুন, আমরা আছি সবসময় আপনাদের জন্য, কিন্তু সতর্ক থাকতে হবে, একদম সতর্ক থাকবেন সবসময়। আর লাস্টে একটা কথা বলবো, ডোন্ট বি ইমোশনাল। আমরা ভয় পেতেই পারি, হঠাৎ করে এরকম যদি ফোন আসে, আমরাও তো মানুষ, ভয় তো পাবোই, তাই না? কিন্তু আমরা যাচাই করে নেব ওই জিনিসটাকে, যে আমাকে আননোন নাম্বার থেকে একটা ফোন, অচেনা নাম্বার ফোন করেছে, এটা কি সত্যি না মিথ্যে, সবসময় যাচাই করে নিতে হবে, ঠিক আছে? এবার চলি আমরা নেক্সট ভিডিওতে। হ্যাঁ গো, আজ রূপুর জন্মদিনে সন্ধ্যাবেলা আমার বন্ধুরা রাস্তা বলেছি, খাবারের কিছু ব্যবস্থা করতে হবে তো। তুমি তো দেখছি সকাল থেকে ফেসবুক খুলেই বসে আছো। এমনি ক্যাব দেখছি, দেখো ট্যাগ দিয়েছে, বাই 1 গেট 2 কাবাব থালি ফ্রি। একটা কিনলে 2 প্লেট ফ্রি হবে, তাহলে অর্ডার দিয়ে দাও। এই তো ফোন নাম্বার, দাও ফোন করি। হ্যালো, সঞ্জয় মিত্র বলছি মোবাইল থেকে। আপনারা ফেসবুক থেকে অ্যাড দিয়েছেন, সেটা থেকে ফোন করছি। হ্যাঁ বলুন, আমি অর্ডার করতে চাই। এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা অর্ডার কনফার্মেশন লিঙ্ক পাঠাচ্ছি, আপনি অর্ডার পাঠান, আর সঙ্গে আমাদের লিঙ্কে একটা টোকেন অ্যামাউন্ট 10 টাকা পাঠান। ওকে। আরেকটু এসে গেছে। এই কটা টাকা বলবো? সব প্লেট করে 18 প্লেট হবে। তাহলে 3 প্লেট করে দাও। ঠিক আছে, করে দিচ্ছি। এই 10 টাকা পাঠিয়ে দিলাম, ব্যাস অর্ডার হয়ে গেল। যা, এবার ভরসা নিয়ে ফেলো। হ্যাঁ, দিদি, ও ব্যাংক থেকে 7 টাকা পেয়ে গেছে। কি বলছো? তাহলে কি নম্বরটা ফ্রড ছিল? ঠিক বলেছেন মিস্টার সঞ্জয় মিত্র, নম্বরটা ফ্রড। এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারকরা প্রায়ই লোভনীয় অ্যাড দিয়ে চলেছে।
ফেক লিঙ্ক থেকে সাবধান। আপনার মতো অনেকেই এই ফাঁদে পা দিচ্ছে। জেনে রাখুন, ব্যাংক থেকে ফোন করে কখনো তথ্য চাওয়া হয় না। কোনো অবস্থাতেই অজানা কাউকে ওটিপি, এমপিন বা ইউপিআই পিন শেয়ার করবেন না। কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে তা সঠিক কিনা যাচাই করে নিন। ইউপিআই পিন কেবলমাত্র টাকা পাঠানোর কাজে প্রয়োজন হয়। টাকা পেতে এই পিন লাগে না। অচেনা কোনো লিঙ্ক ক্লিক করবেন না বা ডাউনলোড করবেন না। মনে রাখবেন, ওটিপি হলো রক্ষা কবচ, যা কখনোই কোনো অবস্থাতেই অজানা ব্যক্তির সঙ্গে শেয়ার করা উচিত নয়। দেখলাম ভিডিওটা খুব ইন্টারেস্টিং। এটা তো এর আগে আমি যা 2-4 মিনিট যা বলেছি কিছুটা তো মিলছে। এখানে লিঙ্ক কোনোদিন ক্লিক করতে যাবেন না। ওইভাবে হোয়াটসঅ্যাপে আসছে যে জিওতে 1 মাস ফ্রি দিচ্ছে, এই লিঙ্কে ক্লিক করুন, করতে যাবেন না, জীবনে করতে যাবেন না। ওটা কোনোদিন ফ্রি দিচ্ছে না, আমাদেরকে টাকা দিয়ে রিচার্জ করতে হবে। ঠিক আছে, এবার খুব ভাইরাল একটা ভিডিওতে যাচ্ছি। আমাদের এটা লাস্ট ভিডিও, একটা খুব ভাইরাল ভিডিও, এটা দেখুন। ঠিক আছে, राजीव जी, मैं राजीव बोल रहा हूँ जी। मैं एसीपी अरुण बात कर रहा हूँ। राजीव जी, आपके भेजे हुए पार्सल में ड्रग्स मिले, जिससे आपका नार्कोटिक्स का केस दर्ज किया जाए। हम आशा करते हैं आप हमारे साथ कोऑपरेट करेंगे और पूरी पूछताछ के दौरान मैंने तो कोई पार्सल नहीं है। 261236175215 ये आप ही का आधार नंबर जी सर। जो पार्सल में मिला ड्रग्स के साथ, उसमें इस आधार नंबर का एक फोटोकॉपी अटैच है और साथ ही साथ आपके घर का एड्रेस भी मेंशन है उसमें। राजीव जी, कोई गड़बड़ हुई हो सर, आप एक बार राजीव जी, लेकिन इन्वेस्टिगेशन शुरू हो गई है। आपको डिजिटल अरेस्ट किया जा रहा है राजीव जी। थोड़ी देर में आपके सारे बैंक खाते जी सर। डिजिटल अरेस्ट, अगर अकाउंट बंद हो गए तो प्रोसीजर तो फॉलो करने ही पड़ेगा राजीव जी। लेकिन आपकी परेशानी को देखते हुए राजीव जी, हम आपको एक टेम्पररी बैंक अकाउंट नंबर भेजें, तो उसमें आप अपनी जरूरत अनुसार 5 लाख 10 लाख जितने की आपको लगता है नीड होगी वो ट्रांसफर। हमारी एक राय रहेगी कि जल्दी से जल्दी पैसा ट्रांसफर कीजिए, क्योंकि एक बार अगर आपके बैंक खाते सील हो गए ना राजीव जी, तो उसका हम भी आपकी कोई हेल्प नहीं कर पाएंगे। सब में एकदम कैसे मैं किसी से बात। राजीव जी, आप बात को समझ रही हैं। आप जानते नहीं कि ये नार्कोटिक जैसे जो केस होते हैं उसमें कभी कभी पूरी फैमिली को भी हिरासत में ले लिया जाता है। देखिए, आप जितना लेट करेंगे उतना ही ज़्यादा नुकसान होगा। बेटा ऐसा है, ये फ्रॉड काम बंद है। फ्रॉड डिजिटल अरेस्ट जैसा कोई कानून नहीं, ना ही कोई कानूनी कर। खुद एक एसीपी राजीव राय, मैं तो पुलिस वाला, इसलिए बचेगा। डिजिटल अरेस्ट जैसा ना तो कोई कानून है, ना ही कोई कानूनी प्रक्रिया। सरकारी एजेंसी आपके अकाउंट की कोई इंफॉर्मेशन नहीं मांगती, ना ही किसी अकाउंट में पैसा ट्रांसफर करने को है। इसलिए कभी भी इन जालसाजों के दबाव में आकर हड़बड़ी में अपने अकाउंट की इंफॉर्मेशन शेयर नहीं, और ना ही किसी अकाउंट में पैसा डालें। और ऐसे केसेस के लिए एक खास नंबर 1930 इसे डायल करें अथवा पास में पुलिस थाने में शिकायत दर्ज करें और साइबर क्राइम से बचें। ভিডিওটা কেমন ছিল? কত সুন্দর আমাদের একটা ইনফরমেশন দিয়েছে। ডিজিটাল অ্যারেস্ট অনেকজন জানে না। আমাদের আইনের ভাষায়, আইনের বইতে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই। ঠিক আছে, এটা আপনারা প্রথমে জেনে রাখুন। এইবার আমি আপনাদের সামনে আমাদের জেঠিয়া থানারই একজন ব্যক্তিকে পেশ করতে যাচ্ছি। ঠিক একদম সেম ঘটনা, এই গত রাতে এটা হয়েছে। সেটাতে আমরা সবাই ওইখানে প্রেজেন্ট ছিলাম। হয়ে যাওয়ার পর উনিও প্রচণ্ড ভয় পেয়েছিলেন। উনি নিজেই ঘটনাটা বললেন যে কী হয়েছিল। ওনাকে নিমন্ত্রণ করছি, আপনি একটু আসেন, আমাদেরকে একটু বুঝান সেগুলো কী হয়েছিল। আসেন। নমস্কার, আমি জেটিয়াতে থাকি। আমার নাম দুলাল চন্দ্র ভৌমিক।
আমি রেলওয়ের এমপ্লয়ি ছিলাম, রিটায়ার করেছি, আমার এজ এখন 75। তো এই অবস্থায় আমার কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। ডিজিটাল অ্যারেস্ট বলে একটা শব্দ খুব চালু আছে এখন, কিন্তু আমরা যারা শিক্ষিত তারাও অনেক সময় এই জিনিসটা ভালো মতো জানি না, বুঝি না। এই অবস্থায় গিয়ে কিভাবে আমরা মানে শিকার হয়ে যাই তার একটা বাস্তব অভিজ্ঞতা আমার হয়েছে গত পরশুদিন দুপুরবেলায় আমি যখন খাওয়া দাওয়া করছি তখন 2টো বাজে একটা ফোন এলো, ট্রাইব থেকে বলছি, এক মহিলার ফোন। কি হয়েছে ট্রাইব থেকে? বলছে আরে আপনার ফোন নাম্বার নিয়ে তো মানি লন্ডারিং হচ্ছে, আপনি তার শেয়ার পাচ্ছেন। আমি কিরকম মানি লন্ডারিং, কি শেয়ার পাচ্ছি? বলছে হ্যাঁ, আপনার এখনই কোলাবা থানায় গিয়ে দেখাবেন। কোলাবা থানাটা কোথায়? মুম্বাইয়ে। আমি বললাম যে মুম্বাই, আমি তো থাকি কলকাতায়, আমি মুম্বাই যাবো কি করে? বলছে ঠিক আছে, তাহলে আমি ট্রান্সফার করে দিচ্ছি ফোনটা। কোথায়? কোলাবা থানায়। আপনি ওখানকার যারা ডিউটিতে আছেন পুলিশ অফিসাররা, তাদের সাথে আপনি কথা বলুন। বেশ, এইবার প্রথমে একজন সাব ইন্সপেক্টরই বলে বললো, না এএসআই, তার নামটা আমার মনে নেই যদিও। সে বলছে দেখুন, আপনি তো মানে ভালো, বয়স কত, কোথায় থাকেন, কি করেন, শুনলো। শোনার পরে বলছে আপনি তো মশাই ঝামেলায় পড়ে গেছেন। আমি কেন? আমি কি ঝামেলায় পড়েছি? বলছে কি সাম গোয়েল বলে একজন, সে এই মানি লন্ডারিং এর ক্ষেত্রে নিজে চালায়, মানে অ্যাকচুয়ালি ওই হচ্ছে কর্ণধার। সে আপনার ফোন নাম্বার নিয়ে, আপনার আধার কার্ড নাম্বার নিয়ে সে কি করেছে, সেই সমস্ত মানি লন্ডারিং করছে, তার শেয়ার নিশ্চয়ই আপনি পান। আমি বললাম কি বলছেন, মানি লন্ডারিং কি? এটাই তো আমি জানি না। হ্যাঁ, বেশ, তো আপনি যখন জানেন না তো তখন আপনাকে তো এবার জেলে যেতে হবে। আমি বলি জেলে যেতে হবে? আপনাকে জেলে যেতে হবে কেন? আপনি এই কেসে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি দোষী নন, আপনি এই সমস্ত ব্যাপারে যুক্ত নন। আমি কি করে প্রমাণ করবো সেটা? বলছে এটার জন্য আপনাকে জেল কাস্টডিতে নেবে, হয়তো 1-1.5 বছরও হতে পারে সেটা। তা আপনি যদি তার থেকে বাঁচতে চান, একটা অ্যাপ্লিকেশন করুন। কিসের অ্যাপ্লিকেশন? বলছে একটা অ্যাপ্লিকেশন করুন এইভাবে, ওটা হচ্ছে শব্দটা আমার এই মুহূর্তে মনে নেই, যে ওইভাবে অ্যাপ্লিকেশন করুন, আপনার বয়স হচ্ছে, আপনি অসুস্থ, ট্রিটমেন্টে আছেন, তো আমাকে আমার ইয়েতে যেখানে আমি থাকি সেখানে আমার একটা রেপুটেশন আছে, সেই রেপুটেশন নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমাকে এর থেকে রেহাই দেওয়ার জন্য আপনারা নেটে যে হয় ইনভেস্টিগেশন হয়, তাতে আমাকে ইনভলভ করুন। যথারীতি আমি তো কনভিন্স হয়ে গেছি। আর আমরা থাকি স্বামী স্ত্রী, আমার বয়সও সকলের হয়েছে, আর আমার মেয়েরা থাকে বাইরে। এইবার ওরা বলছে আপনি এবার ইয়েটাকে, মোবাইলটাকে অন করুন, ভিডিও কল হবে। আপনি এই মুহূর্তে, এখন থেকে, এই যে টাইম শুরু হলো, এখন থেকে কোনো লোকের সাথে আপনি ফোনে কথা বলবেন না, আর টিভি দেখবেন না। আমি বললাম তাহলে কি করবো? বলছে আমি যে যে কথাগুলো বলছি সেগুলো আপনি মন দিয়ে শুনুন, সেগুলো এক এক করে বলবেন। আপনার আমি বললাম আমি কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের দেবো না। বলে না না, আমি তো চাইনি, আর আপনার বয়স্ক মানুষ, আপনারা আমার মা বাবার মতো। ওরে বাবা, সে কি পোলাইট কথাবার্তা। তো আমি তো কনভিন্স স্বাভাবিকভাবে হয়ে গেছি। তখন হিপনোটাইজ কথাটা আমরা শুনতাম, এই যে হিপনোটাইজের আমাদের উপরে হচ্ছে, যারা নাকি অন্তত কিছু পড়াশোনা জানি, এটা এই ক্ষেত্রে প্রযোজ্য। তো আমার উচিত ছিল অ্যাটলিস্ট ফোনটা কেটে দেওয়া, পারিনি, জানি না বলে, বুঝতে পারিনি বলে, বা থানায় যোগাযোগ করা, সেটাও করিনি। করবো কি করে? আমাকে তো বলে দিয়েছে ভিডিও কলে আপনার যে কল হবে সেটাতে ও আপনার মিসেসকে ডাকুন। ডাকলাম, দুজনা বসুন, আপনারা যদি ওয়াশরুমেও যান তাহলে আপনাদের কিন্তু মোবাইলটা সঙ্গে রাখবেন। তাহলে ওয়াশরুমের ভেতরে নিয়ে যাবেন নাকি মোবাইল? বলছে না না, ওটাকে বাইরে রাখবেন।
ওটাকে বাইরে রাখবেন। তাই বললাম ঠিক আছে। আমার মিসেস বলে আমি পুজো দিতে যাবো, পুজো দিতে গেলেও আপনাকে নিয়ে যেতে হবে। এইভাবে আমরা 2টো থেকে এইভাবে আমাদের চলছে প্রায় ধরো 9টা পর্যন্ত। এই নানা রকম ইনফরমেশন চেয়েছে, কিছু কিছু তো দিয়েছি, যেগুলো মানে অ্যাকাউন্ট নাম্বারটা আমার অবশ্য আমি দিইনি, কিন্তু আধার কার্ডের নাম্বার দেওয়া হয়েছে। ওটা ওরা বোধহয় স্ক্যানও করেছে। যাই হোক, এর মাঝে আমার আত্মীয় স্বজনরা ফোন করছে, কারো ফোন ধরতে পারছি না আমি তো টেনসড হয়ে গেছি। আমার বিশেষ তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারো ফোন ধরা যাচ্ছে না। এইবার ওরাও তো ওরই একে ওকে তাকে জিজ্ঞেস করছে কি হলো, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, কোনো খবর পাচ্ছি না আমরা। এইবার রাত তখন 9:30, তখন আমি ওদের বললাম যে আপনারা তো আমাকে এই ডিজিটাল অ্যারেস্ট কথাটা শুনেছিলাম, এটা যে আপনারা করে রেখেছেন বেশ ভালো, কিন্তু এইবার ওই যে আমার আত্মীয় স্বজনরা তারা তো ছেড়ে দেবে না, তারা তো আসবে। এইবার তারা যদি আসে তখন আপনার আমি যদি তাদের সাথে কথা না বলে থাকি, তারা ঘর দরজা ভাঙবে, ভেঙে ঢুকবে। বলছে তাহলে তখন বলছে আমি পারমিশন নিয়ে আসি। ও এই মাঝখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, ওই যে অ্যাপ্লিকেশনটা সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ইয়ে করেনি। তখন ওই সাব ইন্সপেক্টর যে ছিল তাকে বলেছে, সে বলছে ঠিক আছে আপনার জন্য আমি রিকোয়েস্ট করবো। কাকে? সিপিকে, পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করবো যাতে আপনাকে ওই 2 দিন 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইনভেস্টিগেশন হয় সেই ব্যাপারে, যাতে হয় আপনি রেহাই পেয়ে যান। আপনারা আমার মা বাবার বয়সী তো, আপনাদের যাতে অসুবিধা না হয় আমরা চেষ্টা করবো। সিপি তো এখন ব্যস্ত আছে, আসবেন উনি, ওনার সাথে কিন্তু বুঝে শুনে কথা বলবেন, বেশি কথা বলবেন না, মেপে কথা বলবেন। আমি বললাম ঠিক আছে। তো যে ভদ্রলোক এবার সিপি বলে এলো, তার চেহারা তো অপূর্ব, দেখে তো রেসপেক্ট হচ্ছে, এত সুন্দর চেহারা, স্টার ফার লাগানো, চারদিকে থানার সিম্বল রয়েছে। আমি তো বুঝে ভাবলাম যে সব ঠিক আছে। এই অবস্থায় এইভাবে করতে তখন আমি বললাম দেখুন আমার আত্মীয় স্বজনরা ইয়ে করছে, আমি অন্তত একটা মেসেজ পাঠাতে পারবো তো হোয়াটসঅ্যাপে। তখন বলছে এটাও পারমিশন নিয়ে আসতে হবে। আমরা নিয়ে আসুন। তো যাই হোক কোথায় গেল জানি না, খানিক্ষণ বাদে এসে বললেন ঠিক আছে একজনকে করবেন হোয়াটসঅ্যাপ। তো আমি আমার পাশে এক বন্ধু আছে, তাকে আমি হোয়াটসঅ্যাপ করলাম, দেখো আমি এই মুহূর্তে তুমি বারবার ফোন করছো কিন্তু আমি কিছু করতে পারছি না, হ্যাঁ এই মুহূর্তে আমি বেশ অসুবিধাতে আছি। এই কথাটা দিয়ে আমি ওই মেসেজটা আমার জামাই বা আরো যারা ক্লোজ রিলেটিভ তাদেরকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। তারা ওটা পেয়ে তো ঘাবড়ে গেছে, গিয়ে বলো কি বিপদে পড়েছে, কিছুই তো বলে যাচ্ছে না, কথা বলছে না, ফোন ধরছে না। এইবার এই যখন চলছে তখন আমার জামাইয়ের রিলেটিভ আছে এই জেঠিয়াতে, সে তখন তার দাদাকে আর তার ছেলেকে পাঠিয়ে দিল যে যাও ওখানে যাও, গিয়ে অন্তত ওদেরকে জিজ্ঞেস করো কি হচ্ছে। ওরা যখন এসছে আমরা গেটও খুলিনি, বাইরের গেট খুলিনি, ওরা নানাভাবে চিৎকার করছে কাকু কাকু খুলুন, আমরা খুলিনি, ওরা তো না করছে আমাকে বারে। তখন ওই ফোনটা আমার জামাই ওখান থেকে দিল্লি থেকে ফোন করছে, ওই ফোনটা আমার হাতে দিয়ে দিল। দিয়ে ওরা তখন আমার বলছে আমার জামাই যে বাপি আপনি শিগগিরই দরজা খুলুন, না তো পুলিশ গিয়ে কিন্তু কেটে দেবে দরজা। আমি বললাম কেন তোমরা এইসব করছো কেন? আমি এমন হিপনোটাইজ হয়ে গেছি আমি বুঝতে পারিনি যে এটা পুরোটাই ফ্রড। যাই হোক তারপরে তো ওখান থেকে ওই কথা বলছে, বলার পরে তখন কি করলাম আমি বললাম না আমি কোনো মতে ঘুরবো না। এইবার জেঠিয়া থানায় ওরা চলে গেছে, যাদের পাঠিয়েছিল আমার জামাই তারা গেছে, সেখান থেকে দুজনকে নিয়ে এসছে। আমি তাদের ডেজিগনেশন এই মুহূর্তে জানি না, কিন্তু তারা গেছে, দেওয়ার সো কোঅপারেটিভ। তারা গেছে, গিয়ে আমার মিসেসকে বারবার রিকোয়েস্ট করেছে, হ্যাঁ খুলুন দরজাটা খুলুন, আমাদের বিশ্বাস করুন, এই দেখুন সিম্বল, এই পোশাক, হ্যাঁ আমাদের বাইরের লোককে বিশ্বাস করছেন, আমাদের বিশ্বাস করছেন, একটু খুলুন। কিন্তু ও তো কান্নাকাটি করেছে না আমরা 48 ঘন্টার মধ্যে কাউকে অ্যালাউ করবো না। ওরা তখন গেছে ঘাবড়ে, 48 ঘন্টা কি বলে, 48 ঘন্টার মধ্যে ইয়ে করবো না, এরা 48 ঘন্টার পিকচারটা এলো থেকে। তখন আমাদের ওসি সাহেব এখানে আছেন, এইবার ওনারা সদল বলে গেছেন।
সদল বলে যখন গেছেন ওখানে আমি ওসি সাহেব ছিলেন, আরেকজন মেজবাবুও ছিলেন। হি ওয়াজ ভেরি মাচ কোঅপারেটিভ। ওনারা গেছেন, কিন্তু গেলে হবে কি, আমার মিসেস তো দরজা খুলছেন, আমাকে গালাগাল করছে, কেন তুমি পুলিশ গিয়ে করেছো। এবার আমি তো আর অত ডিটেলসে জানি না। এই অবস্থায় যখন চলছে এরকম, তখন আমার বোন কাঁচরাপাড়ায় থাকে, সে এলো। সে এসে কান্নাকাটি করছে, বড়দা দরজা খোল, কি হয়েছে তো। তখন কিন্তু পুলিশ যারা ছিল তারা কিন্তু লুকিয়েছিল, তারা কাছাকাছি আসেনি। আমি দেখলাম যে কেউ যখন নেই, আমি দরজাটা খুলি। যেই দরজা খুলেছি, ওরা কিন্তু সকলে ভেতরে ঢুকে পড়ে ঘরের মধ্যে গেছেন। ওসি সাহেব আছেন, এনারা গেছেন, গিয়ে বলছে আপনারা কেন ভয় পাচ্ছেন, কি হয়েছে আপনার। আমি বললাম যে এই ঘটনা। বলছে আরে এ তো একদম পুরো ফেক, আপনি এগুলো করতে গেলেন, আপনি শিক্ষিত মানুষ। এই তখন তো বলছে ঠিক আছে, আপনি আমার বাবার বয়সী দাঁড়িয়ে আছেন, আমি ওনাকে বলছি, হ্যাঁ আমি বললাম আপনাকে আমি রেসপেক্ট করছি। বলছে না আপনার আমাকে রেসপেক্ট করতে হবে না। আমার এই কথাটা খুব ভালো লেগেছে। যাই হোক, এই অবস্থায় তখন যে সেকেন্ড অফিসার ছিলেন, উনি কি করলেন, উনি বললেন দেখি আপনার মোবাইলটা দিন তো। মোবাইলটা দিল। মোবাইলটা নিয়ে তখন ওখান থেকে যে কথা বলছিল তাকে বললো কে তুমি। ও বলছে গাল বন্ধ করেছে। এই গাল বন্ধ করার পরে উনি তখন রিভলভারটা বার করেছে। বলছে এটা দেখছো, এটা দিয়ে তোমার শেষ করে দেবো। বলছে ওটা তো ফেক, ওটা তো নকল। বলছে নকল, তুমি আসো আগে দেখছি। এই কথাটা বলেছেন। বলার পরে সঙ্গে অফ। আর ওদের কোনো পিকচারে আর কেউ নেই। এই যে পিকচারে আর কেউ নেই, এরকম অবস্থায় তখন ওনারা আমাদের আশ্বস্ত করলেন, কোনো রকম বলে টেনশন নেবেন না, ফোন নাম্বার রাখুন, ভবিষ্যতে যদি কিছু হয় অবশ্যই আমাদের জানাবেন। তারপরে আমি গেছিলাম গতকালকে, তখন ওনারা আমার বললেন যে আপনি আসুন, অন্তত আপনার যে অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন। এই জেঠিয়া অঞ্চলে যে সমস্ত আমাদের মানুষজন আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, আমি যে ভুলটা করেছি এই ভুল আপনারা কেউ করবেন না। জেঠিয়ার যে পুলিশ অফিসার যারা আছেন, যারা স্টাফ আছেন, ইভেন নিচের তলায়ও যারা আছেন, তারা যতটা কোঅপারেটিভ আমি খুব কমই দেখেছি। তারা বললো আপনি আসুন, শেয়ার করুন, যাতে এই গ্রামের একটু উপকার হয়, কিছু লোক যাতে কনসাস হয়। এই অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য ওরা আমায় বলেছিলেন, আমি এসেছি। ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য, সকলকে ধন্যবাদ জানালাম। কারণ তোমরা দৈনন্দিন গুগল সার্চ করো, তোমরা পড়াশোনার মধ্যে রয়েছো, কিন্তু জেঠিয়া থানার আজকের যে উদ্যোগ, সেটার মূল কারণ শুধু তোমাদের জানানো কিন্তু নয়। তোমরা অনেকেই জানো, অনেকে কিছুটা জানো। তোমাদের কাজ হলো এখান থেকে আজকে যা শিখবে বা যা দেখলে সেটা তোমাদের আত্মীয় পরিজন, বাবা মা, পরিবারের সবাইকে এবং বন্ধু বান্ধবদেরকেও জানানো, যাতে ডিজিটাল অ্যারেস্টের মতো এটা খুব চলছে এখন। এবং শুধু তাই নয়, এটা এখানে নয়, সল্টলেকের মতো শিক্ষিত জায়গাতেও, উচ্চবিত্ত জায়গাতেও চলছে, যেখানে মূলত বয়স্ক লোকজন থাকেন যারা এই বিষয়গুলো জানেন না। ঠিক যেমন ওনার ক্ষেত্রে হয়েছে, উনি কিন্তু রেলের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, তা সত্ত্বেও উনি কিন্তু এডুকেটেড, কিন্তু উনি ডিজিটাল অ্যারেস্ট বিষয়টা হয়তো জানতেন না, যেটা ফেক। অর্থাৎ আমরা অনেকেই অনেক কিছু জানি, আবার অনেকেই আমাদের আগের জেনারেশন যারা অনেকেই জানি না। আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং জেঠিয়া থানা যে আজকে যে কর্মসূচিটা নিয়েছে, এটার উদ্দেশ্য মূলত দুটো: এক, তোমাদের জানানো; দুই, তোমাদের মাধ্যমে তোমাদের আত্মীয় পরিজন বা যারা পূর্বসূরি, যারা বিষয়গুলো জানেন না, তাদের জানানো। কারণ তোমরা দৈনন্দিন গুগল সার্চ করো, তোমরা পড়াশোনার মধ্যে রয়েছো, কিন্তু জেঠিয়া থানার আজকের যে উদ্যোগ, সেটার মূল কারণ শুধু তোমাদের জানানো কিন্তু নয়। তোমরা অনেকেই জানো, অনেকে কিছুটা জানো। তোমাদের কাজ হলো এখান থেকে আজকে যা শিখবে বা যা দেখলে সেটা তোমাদের আত্মীয় পরিজন,
বাবা মা পরিবারের সবাইকে এবং বন্ধু বান্ধবদেরকেও জানানো, যাতে ডিজিটাল অ্যারেস্টের মতো এটা খুব চলছে এখন। এবং শুধু তাই নয়, এটা এখানে নয়, সল্টলেকের মতো শিক্ষিত জায়গাতেও, উচ্চবিত্ত জায়গাতেও চলছে, যেখানে মূলত বয়স্ক লোকজন থাকেন যারা এই বিষয়গুলো জানেন না। ঠিক যেমন ওনার ক্ষেত্রে হয়েছে, উনি কিন্তু রেলের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, তা সত্ত্বেও উনি কিন্তু এডুকেটেড, কিন্তু উনি ডিজিটাল অ্যারেস্ট বিষয়টা হয়তো জানতেন না, যেটা ফেক। অর্থাৎ আমরা অনেকেই অনেক কিছু জানি, আবার অনেকেই আমাদের আগের জেনারেশন যারা অনেকেই জানি না। আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং জেঠিয়া থানা যে আজকে যে কর্মসূচিটা নিয়েছে, এটার উদ্দেশ্য মূলত দুটো: এক, তোমাদের জানানো; দুই, তোমাদের মাধ্যমে তোমাদের আত্মীয় পরিজন বা যারা পূর্বসূরি, যারা বিষয়গুলো জানেন না, তাদের জানানো। আমি ধন্যবাদ। আমরা শুরুতে ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম, কারণ এর একটা প্রিভিয়াস হিস্ট্রি আছে। যে ভদ্রলোক আজকে আপনাদের সামনে আছেন, ওনার বাড়িতে কোনো এক সময় একটা ডাকাতির ঘটনা হয়েছিল, ফিজিক্যালি ডাকাতি হয়েছিল। তো আমরা খুব আপসেট হয়ে গিয়েছিলাম যে কেউ ঘরের মধ্যে ঢুকে ফিজিক্যালি ওনাকে অ্যাটাক করে রেখেছে কিনা বা ঘিরে রেখেছে কিনা। ওনার বাড়িতে ডাকাতির যেহেতু প্রিভিয়াস ইনসিডেন্টের খবর আমাদের কাছে রয়েছে, তো আমরা একটু ঘাবড়েই গিয়েছিলাম। ঘাবড়ে গিয়ে আমরা পুরো প্রিকশন নিয়ে ওনার বাড়িটাকে ঘিরে ফেলি এবং প্রপার ওয়েতে আমাদের যে পুলিশের যে অ্যাক্টিভিটিসগুলো যেভাবে করা হয় সেভাবে করে যখন আমরা আলটিমেট ওনার কাছে রিচ করতে পারি, তখন সত্যি কথা আমার খুব হাসি পেয়েছিল। এবং উনি সামনে আছেন, আমি খুব হেসেছিলাম যে চোখের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, তার উপরে ভরসা নেই, অথচ কে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে পুলিশ বসে কথা বলছে তার উপরে পুরো ভরসা করে ফেলেছে। যাই হোক, হিপনোটিজম বাস্তব অভিজ্ঞতা এই দিন হলো, খুব ভালোভাবে উনি ব্রিফ করলেন। ধন্যবাদ ওনাকে, ওনার মূল্যবান সময় নষ্ট করে আজকে আপনাদেরকে একটুখানি অ্যাওয়ার্ড করার জন্য এসছে। জেঠিয়া থানার তরফ থেকে আপনাদের এবং যিনি এসছেন ওনাকে ধন্যবাদ জানাই। আমি যিনি মঞ্চ পরিচালনা করছেন তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ধন্যবাদ। একটা জেঠিয়া থানার আধিকারিকদের জন্য এবং বড়বাবুর জন্য একটা হাততালি, কারণ একটা বড় দুর্ঘটনার হাত থেকে, অনেক বড় দুর্ঘটনার হাত থেকে কিন্তু জেঠিয়া থানা আজকে রক্ষা করেছে, যেটা উনি প্রকাশ্যে বললেন আপনাদের সামনে দাঁড়িয়ে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কিন্তু সবসময় এটাই চাইছে, বিভিন্ন থানাকে এটাই নির্দেশ দিয়েছে যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এই সাইবার ক্রাইম সম্পর্কে তাদের সম্যক ধারণা দেওয়া। আর সেই কারণে আমরা শুরু করতে চলেছি সাইবার ক্রাইম সংক্রান্ত কুইজ কন্টেস্ট। এবং এই কুইজ কন্টেস্টে আমরা যে প্রশ্নগুলো তুলে ধরবো সেটা এই স্ক্রিনে বাংলায় উঠবে এবং তোমাদের মধ্যে থেকে যারা উত্তর দেবে, সঠিক উত্তরদাতাকে পুরস্কৃত করবে জেঠিয়া থানা কর্তৃপক্ষ। পুলিশ হেল্প লাইনের নাম্বার কত? কেউ উত্তর দেবে না, শুধু হাতে মাইক নিয়ে যাওয়া হবে। আমি পলাশী এডিপি গার্লস হাই স্কুলের ছাত্রী, 10ম শ্রেণী। আমার নাম পিয়শ্রী ঘোষ। পুলিশ হেল্পলাইন নাম্বার হলো 1930। হ্যাঁ, আমি সেন্ট লুকস ডে স্কুল থেকে অন্বেষা মান্ডি। পুলিশের হেল্পলাইন নাম্বার হলো 100। একদম সঠিক উত্তর। আমাদের জেঠিয়া থানার বড়বাবু হাসি বলে দিচ্ছে সঠিক উত্তর। তোমাকে প্রধান নিজে পুরস্কার তুলে দিচ্ছে। তোমার নাম? স্কুল বাড়ি হালিশহর, অন্বেষা মান্ডি, 7 ক্লাস 7 এর অন্বেষা সঠিক উত্তর দিয়েছে। অন্বেষার জন্য একটা হাততালি। নেক্সট, দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, নিয়ে যাচ্ছে।
আমার নাম স্যান্ডি দাস, এডিপি বয় স্কুল থেকে। পুলিশ হেল্পলাইন নাম্বার হলো 1930। সাইবার হেল্পলাইন কত আরেকবার বলো? 1930। তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই, চট করে মঞ্চে চলে এসো। সঠিক উত্তর দিয়েছেন, তার হাতে আমরা শ্রী উত্তম কুমার সরকার মহাশয় এবং শিক্ষক কানাইলাল আচার্য যৌথভাবে এই পুরস্কার তুলে দিচ্ছেন। এবার তৃতীয় প্রশ্ন, নীল সোয়েটার। নীল সোয়েটার আমি সেই সাইবার হেল্পলাইনে ফোন করব। না। সঠিক উত্তর। তোমার নাম? সৃজন মালিক, আমি জেঠিয়া স্কুলে পড়ি, ক্লাস 10-এ। চট করে চলে এসো, দৌড়ে দৌড়ে চলে এসো মঞ্চে। মাননীয় শ্রী মিলন কুমার ঘোষ মহাশয় তুলে দিলেন। পরবর্তী প্রশ্ন, উত্তর দিতে হবে ওইখান থেকে। সামনে। আমি জোনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র, আমার নাম শেখ জাহিদ আলী, ক্লাস 7। হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কোনো অপরিচিত ব্যক্তি কোনো লিঙ্ক পাঠালে আমি ক্লিক করব না। একদম সঠিক উত্তর, দৌড়ে দৌড়ে চলে এসো। প্রিন্সিপাল, তাকে অনুরোধ করব এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। একটু দৌড়ে দৌড়ে চলে এসো। অনেকক্ষণ থেকে হাত তুলছিল সব প্রশ্নের। তোমার নাম কি? শেখ জাহিদ আলী, ক্লাস 7, জোনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ধন্যবাদ, ওর জন্য হাততালি। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। ওইখানে একদম ওই মেরুন কালারের গেঞ্জি। আমায় যদি কেউ হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করে, প্রথমত আমি তুলবো না, আর প্রথমত আমরা পুলিশকে জানাবো। একদম সঠিক উত্তর, দৌড়ে দৌড়ে চলে এসো। সঠিক উত্তর। মাননীয়া উর্মিলা মন্ডল মহাশয়া, উপপ্রধান, জেঠিয়া পঞ্চায়েত, পুরস্কার তুলে দিলেন। পরের প্রশ্ন, কোন ব্যক্তি কল করে যদি বলে যে আপনার পরিবারের কেউ হাসপাতালে ভর্তি এবং আপনাকে টাকা পাঠাতে বলে, তখন আপনার প্রথম কাজ কি হবে? ওই যে ছোট্ট প্রশ্নটা, কোনো ব্যক্তি যদি তোমাকে কল করে বলে তোমার পরিবারের কেউ হাসপাতালে ভর্তি, আপনাকে টাকা পাঠাতে বলে, তখন আপনার প্রথম কাজ কি হবে? তোমার প্রথম কাজ কি হবে? আমি পুলিশকে ফোন করব। টাকাটা পাঠাবে কি পাঠাবে না? না। সঠিক উত্তর, দৌড়ে দৌড়ে মঞ্চে চলে এসো। নাম আর কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো? আর আমি সদ্য 3-তে উঠেছে, ক্লাস 3 এর বাচ্চা। একটু ভেবে দেখুন, সত্যি গর্ব অনুভব হচ্ছে। একটু নেওয়ার জন্য এই যে এখান থেকে এখান থেকে টাকা নেওয়ার জন্য। ভুল উত্তর। এরপরে আচ্ছা, এবার বলো কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল কিউআর কোড স্ক্যান করা হয় টাকা পাঠানোর জন্য না টাকা নেওয়ার জন্য? টাকা নেওয়ার জন্য। ভুল উত্তর। টাকা পাঠানোর জন্য। টাকা পাঠানোর জন্য। গ্রেট, চলে এসো, তুমি দৌড়ে দৌড়ে চলে এসো। ক্লাস 2 এ পড়ে। তোমার স্কুল কোনটা? শিশুতীর্থ কর্মকার। শিশু তীর্থ স্কুলের 2 এর স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছে। এর পরের প্রশ্ন, ডিজিটাল অ্যারেস্ট জিনিসটা কি?
ডিজিটাল অ্যারেস্ট জিনিসটা কি ওদের কাছ থেকে নেব। এটা কি অরিজিনাল অ্যারেস্ট না ফেক অ্যারেস্ট? ডেফিনেটলি ফেক অ্যারেস্ট। এটা ভিডিও কল মারফত নিজের ঘরে বা নিজে যে জায়গায় রয়েছি সেখানে আটকে রাখা। এটা ফেক অ্যারেস্ট, তাই তো? ফেক অ্যারেস্ট। সঠিক উত্তর, চলে আসুন। থ্যাংক ইউ। অ্যারেস্ট আমাদের জেঠিয়া এলাকাতেই একটি ঘটে গেছে দুদিন আগে। ভাবুন, এখন কিন্তু বিষয়টা শুধু শহরে সীমাবদ্ধ নেই, একদম প্রত্যন্ত গ্রামেও ডিজিটাল অ্যারেস্ট বিষয়টা চলে এসছে। জেঠিয়া থানার তৎপর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুস্মিতা প্রামাণিক, জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সুস্মিতা প্রামাণিক তুলে দিচ্ছেন। আপনার নামটা ম্যাডাম? রুমা শর্মা ঘোষ, জেঠিয়া। জেঠিয়ার রুমা শর্মা বোস সঠিক উত্তর দিয়েছেন, ওনার জন্য হাততালি। কি করবেন? তুমি সোয়েটারের পাশে, হ্যাঁ তুমি চলে এসো। তুমি না পাশের জন। হ্যাঁ, নাম্বারটি দেব না। হ্যাঁ, উত্তরটা বলো। দেব না। সঠিক উত্তর। তাহলে কি করবে? পুলিশকে জানাবো। একদম সঠিক উত্তর, চলে এসো, দৌড়ে দৌড়ে চলে এসো। সঠিক উত্তর দিয়েছে, তার জন্য হাততালি। উৎসব কমিটির সাধারণ সম্পাদক মাননীয়, আমরা কালাদা বলেই চিনি, কিন্তু তার ভালো নাম অশোক দাস, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। এর পরবর্তী প্রশ্ন, গুগল পে বা ফোন পে পাসওয়ার্ড চাইলে আপনি কি করবেন? নীল সোয়েটার, হ্যাঁ তুমি। হ্যাঁ, আমার কাছ থেকে পাসওয়ার্ড জানতে চাইলে আমি পাসওয়ার্ড দেবো না, প্লাস পুলিশকে ফোন করবো। এবং এই জেঠিয়া উৎসবের অন্যতম প্রাণ পুরুষ, তার হাতে তুলে দিচ্ছেন পুরস্কার। ধন্যবাদ জানাবো অশোক বাবুকে। সাদা গেঞ্জি, হলুদ গেঞ্জি। হ্যাঁ হ্যাঁ, কোনো অ্যাপ ডাউনলোড করবো না। আর কি করবে? সেটা কি বললো? দেখো লেখা আছে, অপরিচিত কল করে কোনো অ্যাপস ডাউনলোড করতে বললে তুমি কি করবে? আমি ডাউনলোড করব না আর পুলিশকে ফোন করব। সঙ্গে সঙ্গে বাবা মাকেও জানাবে। সঠিক উত্তর, চলে এসো। জোনপুর হাই স্কুলের আফতাব সঠিক উত্তর দিয়েছে, তাকে তীর্থবাবু পুরস্কার তুলে দিয়েছেন। একটু হাততালি হয়ে যাক। আমাদের প্রফেশনাল কোর্স আমরা করাই। আমাদের প্রফেশনাল কোর্স বলতে জীবনে পড়াশুনো করে স্বনির্ভর হওয়ার হচ্ছে আসল উদ্দেশ্য থাকে পড়াশোনাটার জন্য, সে বিভিন্নভাবে কেরিয়ার তৈরি করা। তো এটা একটা কেরিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবেও আমি দু একটা কথা বলবো। হোটেল ম্যানেজমেন্ট, বেসিক্যালি হোটেল ম্যানেজমেন্ট বললেও কথাটা হোটেল ম্যানেজমেন্টকে এটা হসপিটালিটি ম্যানেজমেন্ট বলা যেতে পারে, এটা আতিথেয়তা সেবার সঙ্গে সম্পর্কযুক্ত। হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করলে যে হোটেলেই চাকরি করতে হবে এমন একটা বর্তমান ধারণা আমাদের সমাজে আছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা নয়। এটা হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়ার পর যে চাকরির ক্ষেত্রগুলি উন্মুক্ত হয় সেগুলি সার্ভিস রিলেটেড সেক্টর, যেমন এয়ারলাইন্স আছে, শিপ আছে, ক্রুজ আছে, বিপিওস আছে, বিভিন্ন রকম মলস আছে, তাছাড়াও হোটেলের বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে, এয়ারলাইন্স আছে। এই সমস্ত কাজের ক্ষেত্রে সেগুলো বিস্তারিতভাবে সব তো এখন সংক্ষিপ্তভাবে সব বলা সম্ভব নয়।
আমি আজকে অনেক ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছে আমাদের জেঠিয়া অঞ্চলের বা এই অঞ্চলের এতদ অঞ্চলের যে সমস্ত অভিভাবকরা উপস্থিত আছেন। তো তাদের জন্য আমি দু একটা বলতে চাই যে তারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন এই কোর্স করার জন্য, আমাদের এখানে বেসিক্যালি ডিগ্রি, ডিপ্লোমা এবং সার্টিফিকেট 3 রকম কোর্স করানো হয়। ডিগ্রি কোর্সটা একটু খরচা সাপেক্ষ, যেটা কম বেশি 1.5 লাখ টাকার মতন আমাদের খরচা পড়ে এবং এডুকেশন লোনের ব্যবস্থা আছে। প্যারালালি ডিপ্লোমা কোর্সের ফিসটা কম্পারেটিভলি কম আছে, যেটা 75,000 এবং সার্টিফিকেট কোর্সে 50,000। আমরা রিসেন্টলি অনেকের ক্ষেত্রে হয় এত টাকা খরচা করে পড়ার সামর্থ্য থাকে না, অনেকের ইচ্ছা থাকলেও আর্থিক অসুবিধার জন্য তারা পড়াশুনো করতে পারে না। তো সেই জায়গাটা বিচার করে আমরা নতুন একটা কোর্স লঞ্চ করেছি। বেসিক্যালি সেটা একটা সার্টিফিকেট কোর্স, সার্টিফিকেট ডিপ্লোমা। তো সেটা 6 মাসের জন্য। এই 6 মাসের মধ্যে আমরা মাত্র স্টুডেন্টদের কোনো কোর্স ফি আমরা রাখিনি, সম্পূর্ণ ফ্রি পড়বে এবং তাদের একটা অ্যাডমিশন ফিস পে করতে হবে, যেটা অনলি মাত্র 2000 টাকা। সেই 2000 টাকা অ্যাডমিশন ফিস পে করার পর তাদের আর কোনো কোর্স ফি পে করতে হবে না, যেটা আমরা 1 মাস পর তাদের জন্য একটা এন্ট্রান্সশিপের ব্যবস্থা করে দেব। সেখান থেকে যে অর্থ, যে এন্ট্রান্সশিপে যে তারা আর্ন করবে, সেই অর্থ থেকেই তারা কিন্তু কোর্স ফি পে করতে পারবে এবং পক্ষান্তরে তাদেরও একটা ইনকামও থাকবে। সাপোজ এটা যে ইন্টার্নশিপ প্রোগ্রামের যে স্যালারিটা হবে সেটা কম বেশি 10 to 15 এর মধ্যে, তো অর্ধেকটা তারা নিজেরাও রাখতে পারবে, অর্ধেকটা তার কোর্স ফি হিসাবে পে করতে পারবে। তো এরকম বিভিন্ন রকমভাবে আমরা এইরকম প্রোগ্রামগুলি করে থাকি। আমাদের এখানে প্রতিনিধি, আমাদের কলেজের প্রতিনিধি আছে অভিষেক, মিস্টার অভিষেক আছে আমাদের কলেজেরই প্রতিনিধি। যদি আপনারা কেউ এ ব্যাপারে আরও কিছু জানতে আগ্রহী থাকেন, ও পাশেই থাকবেন। তা আমাদের ব্রোশিওর আছে, এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। আর আমাদের ফেসবুক পেজে আপনারা আদি নালন্দা ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সার্চ করে এই ডিটেলস সব পেয়ে যাবেন। আমাদের কী কী কোর্স আছে, কী কী ফ্যাসিলিটি আছে, কেমনভাবে চাকরিগুলি হয়ে থাকে। তো খুব সংক্ষিপ্তভাবে এবং শর্ট টাইমে যদি কর্মজগতে প্রবেশ করতে চান, যেটা মাধ্যমিক পাস করার পরেই কোর্স করা যায় এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর তারা ব্যাচেলার ডিগ্রি কোর্স করতে পারে, যেটা সমতুল্য, গ্রাজুয়েট সমতুল্য হিসাবে। এবং অ্যাব্রডে এই কোর্স করার পর অ্যাব্রডে, আচ্ছা আমাদের প্রতিনিধি আপনাদের ওখানে লিফলেট বিলি করে দিচ্ছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। আর যদি কারোর আলাদা করে প্রশ্ন থাকে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন, সেখানে ফোন নম্বর পাবেন, ইন ডিটেলস। আমাদের এখন ফলাফলটা আমরা ঘোষণা করবো। বিস্তারিত যদি আগ্রহী ইচ্ছুক থাকেন, আমাদের কলেজের ব্রোশিওর অনুযায়ী যিনি দেবেন ওনার কাছ থেকে করে নেবেন। আমাদের এখন ফলাফল ঘোষণা করছি আমরা। আমাদের মিস্টার রাম মুখার্জি, যিনি আমাদের জাজ ছিলেন, ওনাকে আমি অনুরোধ করবো আমাদের বিজয়ী যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য, এবং তাদের নাম ঘোষণা করে উনি পুরস্কার তুলে দেওয়ার দিচ্ছেন। পার্টিসিপেট করেছে এই কুকিং কম্পিটিশনে, আমি সবাইকে কংগ্রেচুলেশন করছি। জীবন থেকে বিশ্বাস করি এবং আমি পৃথিবীতে যেসব জায়গায়, যেসব দেশে কাজ করেছি, যেসব মানুষজনকে আমি দেখেছি আমার সঙ্গে কাজ করেছে, যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, আমি এইটুকুই বলতে পারি, the most important thing is effort, প্রচেষ্টা। In the life, all the young students, they should have 3 deep projections. What is this 3D? If you want to be successful in any line, in any stream of your career, first of all, you must have the desire, then you should have the determination, and you must have the dedication. That will take you to your ultimate destination. Be innovative, be a game changer. নতুন কিছু করুন, নতুন কিছু ভাবুন। New thinking, new possibilities. There is no end to make it to the top of the top of the top. আমার অনেক স্টুডেন্ট আছে যার বাবা রিক্সা চালায়, অটো রিক্সা চালায়। আমার অনেক স্টুডেন্ট আছে যে জীবনে জুতো পরেনি, লাইসেন্স দিচ্ছে, সে এখন ক্যালকাটা একটা হোটেলের শেফ।
তো আমি চাই এখানকার উপস্থিত প্রত্যেক ইয়াং জেনারেশন they should see the larger picture in life and make it big in their own respective field. পুরস্কার যখন দিতেই হবে নামও ঘোষণা করতে হবে। The first, Ranjita Ghosh. The item was Kung Pao chicken. Give a big hand to Ranjita, everybody. আর রঞ্জিতা ঘোষ আপনি অনুগ্রহ করে মঞ্চে আসুন। শ্যামলী কুন্ডু, I'm sorry, Shravani Kundu, Mulk Masalam, name of the dish. Big hand for Shravani Kundu. আপনি মঞ্চে উপস্থিত হন অনুগ্রহ করে। The third place, Shrirupa Shil, eggless cocoa cake. Big hand for Shrirupa. সামনে আমি জোনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র, আমার নাম শেখ জাহিদ আলী, ক্লাস 7। হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কোনো অপরিচিত ব্যক্তি কোনো লিংক পাঠালে আমি ক্লিক করব না। একদম সঠিক উত্তর, দৌড়ে দৌড়ে চলে এসো। প্রিন্সিপাল তাকে অনুরোধ করব এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য, একটু দৌড়ে দৌড়ে চলে এসো। অনেকক্ষণ থেকে হাত তুলছিল সব প্রশ্নের। তোমার নাম কি? শেখ জাহিদ আলী, ক্লাস 7, জোনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ধন্যবাদ, ওর জন্য হাততালি। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। ওইখানে একদম ওই মেরুন কালারের গেঞ্জি, আমায় যদি কেউ হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করে প্রথমত আমি তুলবো না, আর প্রথমত আমরা পুলিশকে জানাবো। একদম সঠিক উত্তর, দৌড়ে দৌড়ে চলে এসো। সঠিক উত্তর। মাননীয়া উর্মিলা মন্ডল মহাশয়া, উপপ্রধান জেঠিয়া পঞ্চায়েত, পুরস্কার তুলে দিলেন। পরের প্রশ্ন, কোনো ব্যক্তি কল করে যদি বলে যে আপনার পরিবারের কেউ হাসপাতালে ভর্তি এবং আপনাকে টাকা পাঠাতে বলে, তখন আপনার প্রথম কাজ কি হবে? ওই যে ছোট্ট প্রশ্নটা, কোনো ব্যক্তি যদি তোমাকে কল করে বলে তোমার পরিবারের কেউ হাসপাতালে ভর্তি, আপনাকে টাকা পাঠাতে বলে, তখন আপনার প্রথম কাজ কি হবে? তোমার প্রথম কাজ কি হবে? আমি পুলিশকে ফোন করব। টাকাটা পাঠাবে কি পাঠাবে না? না। সঠিক উত্তর, দৌড়ে দৌড়ে মঞ্চে চলে এসো। নাম আর কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো? আর আমি সদ্য 3-তে উঠেছে, ক্লাস 3 এর বাচ্চা। একটু ভেবে দেখুন, সত্যি গর্ব অনুভব হচ্ছে। একটু নেওয়ার জন্য এই যে এখান থেকে এখান থেকে টাকা নেওয়ার জন্য। ভুল উত্তর। এরপরে আচ্ছা, এবার বলো কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল কিউআর কোড স্ক্যান করা হয় টাকা পাঠানোর জন্য না টাকা নেওয়ার জন্য? টাকা নেওয়ার জন্য। ভুল উত্তর। টাকা পাঠানোর জন্য। টাকা পাঠানোর জন্য। গ্রেট, চলে এসো, তুমি দৌড়ে দৌড়ে চলে এসো। ক্লাস 2 এ পড়ে। তোমার স্কুল কোনটা? শিশু তীর্থ কর্মকার। শিশু তীর্থ স্কুলের 2 এর স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছে। এর পরের প্রশ্ন, ডিজিটাল অ্যারেস্ট জিনিসটা কি? ডিজিটাল অ্যারেস্ট জিনিসটা কি? ওদের কাছ থেকে নেব।
এটা কি অরিজিনাল অ্যারেস্ট না ফেক অ্যারেস্ট? ডেফিনেটলি ফেক অ্যারেস্ট। এটা ভিডিও কল মারফত নিজের ঘরে বা নিজে যে জায়গায় রয়েছি সেখানে আটকে রাখা। এটা ফেক অ্যারেস্ট, তাই তো? ফেক অ্যারেস্ট। সঠিক উত্তর, চলে আসুন। থ্যাংক ইউ। অ্যারেস্ট আমাদের জেঠিয়া এলাকাতেই একটি ঘটে গেছে দুদিন আগে। ভাবুন, এখন কিন্তু বিষয়টা শুধু শহরে সীমাবদ্ধ নেই, একদম প্রত্যন্ত গ্রামেও ডিজিটাল অ্যারেস্ট বিষয়টা চলে এসছে। জেঠিয়া থানার তৎপরতা, গ্রাম পঞ্চায়েতের সদস্য সুস্মিতা প্রামাণিক, জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সুস্মিতা প্রামাণিক তুলে দিচ্ছেন। আপনার নামটা ম্যাডাম? রুমা শর্মা ঘোষ, জেঠিয়া থেকে। জেঠিয়ার রুমা শর্মা ঘোষ সঠিক উত্তর দিয়েছেন, ওনার জন্য হাততালি। কি করবেন? তুমি সোয়েটারের পাশে, হ্যাঁ তুমি চলে এসো। তুমি না পাশের জন। হ্যাঁ, নাম্বারটি দেব না। হ্যাঁ উত্তরটা বলো। দেব না। সঠিক উত্তর। তাহলে কি করবে? পুলিশকে জানাবো। একদম সঠিক উত্তর, চলে এসো, দৌড়ে দৌড়ে চলে এসো। সঠিক উত্তর দিয়েছে, তার জন্য হাততালি। উৎসব কমিটির সাধারণ সম্পাদক মাননীয়, আমরা কালাদা বলেই চিনি কিন্তু তার ভালো নাম অশোক দাস, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। এর পরবর্তী প্রশ্ন, গুগল পে বা ফোন পে পাসওয়ার্ড চাইলে আপনি কি করবেন? নীল সোয়েটার, হ্যাঁ তুমি। হ্যাঁ, আমার কাছ থেকে পাসওয়ার্ড জানতে চাইলে আমি পাসওয়ার্ড দেবো না, প্লাস পুলিশকে ফোন করবো। কিন্তু একবার বলেছে উত্তর। অশোক বাবুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। তোমার নাম কি? প্রিয় মানুষ এবং এই জেঠিয়া উৎসবের অন্যতম প্রাণ পুরুষ, তার হাতে তুলে দিচ্ছেন পুরস্কার। ধন্যবাদ জানাবো অশোক বাবুকে। সাদা গেঞ্জি, হলুদ গেঞ্জি। হ্যাঁ হ্যাঁ, কোনো অ্যাপ ডাউনলোড করবো না। আর কি করবে? সেটা কি বললো? দেখো লেখা আছে অপরিচিত কল করে কোনো অ্যাপস ডাউনলোড করতে বললে তুমি কি করবে? আমি ডাউনলোড করব না আর পুলিশকে ফোন করব। সঙ্গে সঙ্গে বাবা মাকেও জানাবে। সঠিক উত্তর, চলে এসো। জোনপুর হাই স্কুলের আফতাব সঠিক উত্তর দিয়েছে, তাকে তীর্থবাবু পুরস্কার তুলে দিয়েছেন। একটু হাততালি হয়ে যাক। 12th স্ট্যান্ডার্ডের কৃতি ছাত্র সৌম্যব্রত ঘোষ উপহার গ্রহণ করবেন তার সৌম্যব্রতর পক্ষ থেকে তার মা। সংবর্ধনা জ্ঞাপন করছেন শরবিন্দু দাস মহাশয়। কৃতি ছাত্র নীলার্জনা আরো একবার দুটি হাত একত্রিত করার অনুরোধ। ইন্ডিয়ান কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ICSE
আইসিএসসি 10 স্ট্যান্ডার্ড 2024 সালের কৃতি ছাত্র সৌমদীপ কুন্ডু। এদিকে তাকাও। আরো একবার জোরে করতালির আবেদন। এদিকে তাকাও, এদিকে তাকাও। দারুণ দেখতে, সেই জন্যই তাকাতে বলছি। ধরো, ভালো করে ধরো। উৎসব কমিটির সম্পাদক তাদের হাতে পুরস্কার সহ স্মারক উপহার তুলে দিচ্ছেন। জেঠিয়া উৎসবের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অশোক দাস স্মারক উপহার তুলে দিচ্ছেন। আর আপনাদের সকলের সহস্র কলকালি এই মুহূর্তকে আরো উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। এবারে মঞ্চে আসবার জন্য আমরা আহ্বান জানাবো জেঠিয়া শিমুলতলা, তাদের কর্তৃপক্ষ যদি থাকেন নিশ্চয়ই আছেন, মঞ্চে আসবেন। জেঠিয়া শিমুলতলা। এইটা অশোকদাকে পুরো জিতেন্দ্রের মতো লাগছে না? জেঠিয়া শিমুলতলা। এবং অবশ্যই এই মুহূর্তকে সুন্দর এবং সফল করছেন আপনারাই। আপনাদের করতালি তাদের উৎসাহিত করবে। জেঠিয়া উৎসব 2025-এর এক যে বর্ণাঢ্য শোভাযাত্রাকে যে বা যারা রঙিন করে পুরস্কৃত করবার মধ্যে আগামী বছর আরো রঙিন হবে এই প্রত্যাশা। যারা যারা এই পুরস্কারে পুরস্কৃত হচ্ছেন সকলকে জেঠিয়া উৎসব 2025-এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসার শুভেচ্ছা। সকলকেই আমাদের এই জেঠিয়া উৎসব সম্পাদক মাননীয় শ্রী অশোক দাস মহাশয় স্মারক উপহার তুলে দিচ্ছেন প্রবাসার সকলের হাতে। স্মারক উপহার সহ একজন চারজনেরই রিপ্রেজেন্টেশন এত সুন্দর ছিল যে চারজনকে যোগ্যভাবে প্রথম করা যেতে পারত, কিন্তু বিচারের কতগুলো সূক্ষ্ম পয়েন্ট থাকে, তার বিচারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়েছে। ব্যক্তিগতভাবে যেটা অঘোষিত ছিল, ব্যক্তিগতভাবে আমার মমতা ব্যানার্জির যিনি অংশটা অভিনয় করে দেখিয়েছিলেন, এত প্রাঞ্জল, এত বাস্তবিক এবং এত সুন্দর হয়েছিল যে আমি আশি সাহিত্য পত্রিকার সম্পাদক হিসাবে তাকে একটি ব্যক্তিগতভাবে পুরস্কার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম এই উৎসব কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস মহাশয়কে। তিনি আমাকে অনুমতি দিয়েছেন, তাকে আমি আশি সাহিত্য পত্রিকার স্মারক এবং 1000 টাকা ব্যক্তিগতভাবে তাকে আমি নগদ পুরস্কার দিয়ে তার এই অভিনয়ে আমি স্বীকৃতি দিতে ইচ্ছুক। তিনি এটা গ্রহণ করলে আমি বাধিত হব। দেখি একটু এগিয়ে আসেন, এখানে এগিয়ে আসেন, এখানে। হ্যাঁ, বাহ বাহ, মমতা বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছে, দারুণ, মূল্যবান, পড়ে না যায় ওটা।